সকলকে নমস্কার। আপনারা সবাই শুনছেন কয়েকদিন ধরে বাংলাদেশের ছাত্র আন্দোলনে ছাত্ররা স্লোগান দিচ্ছে, আমরা কারা, রাজাকার রাজাকার। এটাও শুনছেন সেই দেশের প্রধানমন্ত্রী বলছেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে? মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। এই যে রাজাকার কথাটা উভয় পক্ষের কথার মধ্যে বারে বারে আসছে, আমাদের আজকের আলোচনা হচ্ছে এই রাজাকার কারা, রাজাকার বলতে কাদের বোঝায়। রাজাকার বলতে প্রথম যে কথাটা সবার মনে আসে সেটা হচ্ছে 1971 সালে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হয়ে এই রাজাকাররা আজকের যেটা বাংলাদেশ সেই ভূখণ্ডে অকথ্য অত্যাচার করেছিল, অসংখ্য মানুষকে হত্যা করেছিল, অসংখ্য মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করেছিল। রাজাকার কথাটা মূলত পার্সি শব্দ, যার অর্থ স্বেচ্ছাসেবক, কিন্তু পরবর্তীতে বাংলাদেশে এটা ব্যবহার হয় বিশ্বাসঘাতক হিসাবে। কবে রাজাকার আসলো? পাকিস্তান তৈরি হওয়ার পরে ওই যে পূর্ব পাকিস্তানে আনসার বাহিনী যারা মূলত অত্যাচার করত হিন্দুদের উপর, সেই আনসার বাহিনীকে একটা নতুন রূপে তৈরি করা হলো রাজাকার নাম দিয়ে। ওখানে পাকিস্তানের ভোটাভুটির পরে, সাধারণ নির্বাচনের পরে মুজিবুর রহমান বেশি আসন পাওয়ার পরে জেনারেল ইয়াহিয়া খান চাইছিল না মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হোক। তার জন্যে সে পূর্ব পাকিস্তানের মাটিতে মার্শাল ল, মিলিটারি শাসন চালু করলো। গভর্নর করে পাঠানো হলো পাকিস্তান সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল নির্মম কসাই, বেলুচিস্তানের কসাই যাকে বলা হতো, টিক্কা খানকে। ওখানে যারা পাকিস্তান বা পশ্চিম পাকিস্তানের সরকারের পৃষ্ঠপোষক ছিল, সমর্থক ছিল, তারা জোর দিতে লাগলো একটা বাহিনী তৈরি করার উপর, যে বাহিনী পাকিস্তান সরকারের হয়ে সেখানে কাজ করবে। সেখান থেকে তৈরি হলো রাজাকার বাহিনী। শাহরিয়ার কবিরের মতে জামাত থেকে প্রথম 96 জন লোক ট্রেনিং নিল কুমিল্লাতে, তারাই প্রথম রাজাকার বাহিনী। জুন মাসে 1971 সালে টিক্কা খান, সেখানকার গভর্নর, একটা আইন পাস করলো, একটা স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করা হবে, যাদের মিলিটারি ট্রেনিং দেওয়া হবে, যারা সরকারের বাহিনী হিসাবে কাজ করবে। পরে পাকিস্তান সেনাবাহিনী, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক একটা আইন পাস করে, বিল পাস করে ওই রাজাকারদের পাকিস্তান সেনাবাহিনীর অন্তর্ভুক্ত করে নিল। ওদের হাতে আগ্নেয়াস্ত্র দেওয়া শুরু হলো, পাকিস্তান সেনা ওদের ট্রেনিং দেওয়া শুরু করলো। প্রতি দুটো পাকিস্তানি সেনার সঙ্গে একটা করে রাজাকার বাহিনীর ব্রিগেড থাকতো। তাদের মূল কাজ ছিল সেখানকার সাধারণ মানুষকে ধরে এনে থানায় বন্দি করা, অকথ্য অত্যাচার করা, খুন করা, ধর্ষণ করা। পাকিস্তান সেনা যে কাজ করত, এরা দ্বিগুণ উৎসাহে সেই কাজ করত। আর এরাই খবর দিত কোন বাড়ির মেয়েটা কত সুন্দরী, কাকে তুলে আনতে হবে, কাকে হত্যা করতে হবে, এই রকম। কিন্তু এটা লক্ষণীয়, রাজাকারদের মূল টার্গেট ছিল বাঙালি হিন্দুরা। বিভিন্ন জায়গায় এরা খুঁজে খুঁজে বাঙালি হিন্দুদের হত্যা করেছে। যেমন ডাকরা বলে একটা জায়গা আছে বাংলাদেশে, সেখানে তখন রাজাকাররা খুঁজে খুঁজে 696 জন বাঙালি হিন্দুকে হত্যা করেছিল। এরকম অসংখ্য করেছে। আপনারা দেখবেন 1971 যুদ্ধে ওখানকার মাটিতে, মানে আজকে যেটা বাংলাদেশ, 30 লক্ষ মানুষ খুন হয়েছিল, 24 লক্ষই ছিল হিন্দু। তার কারণ রাজাকাররা টার্গেট করত আগে হিন্দুদের। 4,40,000 মহিলা ধর্ষিতা হয়েছিল, 2.5 লক্ষের বেশি ছিল কিন্তু হিন্দু মহিলা, হিন্দু মেয়ে। তার কারণ রাজাকাররা টার্গেট করত হিন্দুদের। পরবর্তী সময় যুদ্ধ শেষের দিকে রাজাকাররা পালিয়ে যাওয়া শুরু করে।
প্রায় 35,000 ওই রকম রাজাকারকে সরকার গ্রেপ্তার করেছিল। পরে আমেরিকা চীনের চাপে অনেককে ছেড়ে দেওয়া হয়, ওদের ট্রায়াল হয়, অনেকের ফাঁসি হয়েছে। 2019 সালের 16ই ডিসেম্বর শেষভাবে রাজাকারদের একটা লিস্ট বাংলাদেশ সরকার তৈরি করে 10,790 জনের। এরা হচ্ছে রাজাকার, যারা মূলত পাকিস্তান বাহিনীর হয়ে পুরো পাকিস্তান বা বাংলাদেশের মাটিতে অত্যাচার চালিয়েছে, বাঙালি হিন্দুদের টার্গেট করে করে হত্যা করেছে, ধর্ষণ করেছে। আর যারা স্লোগান দিচ্ছে আমরা কারা রাজাকার, ওই ছাত্ররা কাদের বংশধর বলা মুশকিল। আর তাদের হয়ে এই পশ্চিম বাংলার যে বুদ্ধিজীবীরা গলা ফাটাচ্ছে তারা কি প্রজাতির সেটাও বলা মুশকিল। রাজাকাররা ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী, আর তাদের হয়ে এই পশ্চিম বাংলায় যারা গলা ফাটাচ্ছে তারা অবশ্যই ভারত বিদ্বেষী। তাদের চিহ্নিত করা দরকার। রাজাকার মানেই মানবতার শত্রু, ভারত হিন্দুদের শত্রু, এটা সবার জানা দরকার। এটাই আমার আজকের বক্তব্য। সকলকে নমস্কার। ভারত মাতা কি জয়।